হাই স্টুডেন্ট, আমি আজকের তোমাদের জন্য চলে এসেছি ক্লাস 11-এর পরমাণুর গঠন অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস নিয়ে। ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি রাদারফোর্ডের ডিফেক্ট, তারপরে সেখান থেকে বোরের অ্যাটমিক মডেল এবং তার যে কটা পস্টুলেটস আর প্ল্যাঙ্কস ইকুয়েশন দিয়ে কিছু নিউমেরিক্যাল তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। আজ স্টার্ট করব বোরের অ্যাটমিক মডেল, বোরের থিওরি দ্বারা কিভাবে কোনো একটা পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের ভেলোসিটি মানে বেগ, তার এনার্জি শক্তি এবং যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথটার ব্যাসার্ধ মানে রেডিয়াস কিভাবে গণনা করা যায়, ক্যালকুলেট করা যায়। তো আমরা হেডিং দিতেই পারি ক্যালকুলেশন অফ রেডিয়াস আর ভেলোসিটি ভি আর এনার্জি ই। Calculation of radius, velocity and energy of an electron in a hydrogen atom. কোন একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের কি করে আমরা ব্যাসার্ধটা বের করব। আমি এটা একটা পরমাণু অ্যাটমের ছবি এঁকেছি, যার মাঝখানটাকে আমি পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াস রেখেছি। এই আর হলো ব্যাসার্ধ, যে রেডিয়াসটাকে বেস করে বৃত্তাকার পথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াবে। তো এখানে যে অ্যাটম, যে পরমাণুটা আমি নিয়েছি, সেই পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাটমিক নাম্বার, আমি ধরে নিলাম অ্যাটমিক নাম্বারটা জেড, মানে এখানে জেড সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের চার্জ কত হবে? জেড ইন্টু ই, কারণ একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ সমান। তাহলে নিউক্লিয়াসে যদি জেড সংখ্যক প্রোটন থাকে তাদের মোট চার্জ হবে জেড ইন্টু ই। আর এইটা যদি নিউক্লিয়াসের চার্জ হয়, সেখান থেকে আর দূরত্বে একটা ইলেকট্রন ই ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বল, অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তো দুটোই তো চার্জ পার্টিকেল, Q1 আর Q2 দুটো চার্জ পার্টিকেল হলে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের রুলস ওয়াইজ তাদের অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু হয় Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমাদের এটা হবে জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার, আরটা তাদের ডিস্টেন্স, দূরত্ব। তাহলে তাদের মধ্যে কুলম্বিক আকর্ষণ বল, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, যে বলে নিউক্লিয়াস ইলেকট্রনকে টেনে রাখে, তার মান হবে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে ই মানে ইলেকট্রনের চার্জ, যেটা প্রোটনের চার্জের সমান হয়। শুধু ইলেকট্রনের চার্জ নেগেটিভে ক্যালকুলেট করি, প্রোটন পজিটিভ চার্জ, আরটা তাদের মধ্যে দূরত্ব বা এখানে রেডিয়াস। তার মানে কোনো একটা ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়, কত এন-তম কক্ষপথ, আমি এটা কত নাম্বার কক্ষপথ জানি না, এটা একটা এনএথ অরবিটে ইলেকট্রন ঘুরছে এন-তম কক্ষপথে। তাহলে তাদের মধ্যে নিউক্লিয় আকর্ষণ বলের মান হলো বা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ইলেকট্রনটার ভর আমি বলেইছিলাম, মাসটাকে আমরা এম ধরবো, আর ভি ভেলোসিটি নিয়ে, ভি স্পিডে বা ভি ভেলোসিটিতে ইলেকট্রনটা যদি রোটেট করে, ঘুরে বেড়ায়, তাহলে
এদের মধ্যে একটা অপকেন্দ্র বলের সৃষ্টি হয়। অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। অপকেন্দ্র বলটা কি? যখন কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তখন তার মধ্যে ঘুরতে ঘুরতে বাইরের দিকে সবসময় কেন্দ্র বহির্ভূত বল জন্মায়, বাইরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি। এটাকেই বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। তোমরা একটা বাটিতে কিছুটা জল নিয়ে যদি আঙুল দিয়ে অনেকক্ষণ ঘোরাও, দেখবে সেই বাটি বা বালতির জলটা ছিটকে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। যে পার্টিকেলসটার মাস ভর এম, ভেলোসিটি বেগটা ভি এবং আর রেডিয়াসে ঘুরে বেড়ায়, তার অপকেন্দ্র বলের মান হয় ফিজিক্স বলে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা হয়ে গেল অপকেন্দ্র বল। আর এটা হলো অভিকেন্দ্র বল, যে বলে নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে। যখন দুটো বলের মান সমান হবে, তখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের টানে ভিতরেও ঢুকবে না, ছিটকে বাইরের দিকেও বেরিয়ে যাবে না। তখন একটা নির্দিষ্ট দূরত্বে ঘুরতে থাকবে, যেটা বোর তার পস্টুলেট শিকার্যে বলেছিলেন। তার মানে একটা স্থির কক্ষপথের জন্য বা নির্দিষ্ট দূরত্বের কক্ষপথে ইলেকট্রন যদি ঘুরতে থাকে, তাদের জন্য অভিকেন্দ্র এবং অপকেন্দ্র বলের মান সমান হবে। আমি যদি এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দিই, এইটা হয়ে গেল তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটা হলো কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। দুটো যদি ইকুয়ালস হয়, আমি আর আর ক্যান্সেল আউট করলে এখান থেকে একটা ভি স্কোয়ারের ভ্যালু যদি আমি নিয়ে নিই, ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে জেডি স্কোয়ার থাকছে, আর আর ক্যান্সেল আউট হলে একটা আর একটা এম নামছে। ভি স্কোয়ারের ভ্যালু আমি ক্যালকুলেট করলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু জেডি স্কোয়ার বাই এম আর। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবারে আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি বোরের স্বীকার্য, পস্টুলেটস অফ বোর। সেখানে বলা হয়েছিল যদি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে রোটেট করে ঘুরতে থাকে, তখন তার মধ্যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ জন্মায়। অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ভ্যালু ছিল mvr, যেটা নাকি nh বাই 2 এর সাথে সমান। তাহলে এখানে v ইকুয়ালস টু হবে nh বাই 2 mr, v স্কোয়ার ইকুয়ালস টু হবে n স্কোয়ার h স্কোয়ার বাই 4 স্কোয়ার m স্কোয়ার r স্কোয়ার। আমি এই ইকুয়েশনটাকে নাম্বার 2 আর এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এখন যদি ইকুয়েশন 1 আর 3 কে কম্পেয়ার করি, comparing equation 1 and 3, এটাও ভি স্কোয়ারের ভ্যালু, এটাও ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে লিখে দেওয়া যায় জেডি স্কোয়ার বাই এম আর ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, 4 স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে এম আর এম স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে আর এর ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করবো। আর এর ভ্যালু আসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 স্কোয়ার এন জেড স্কোয়ার। এই ভ্যালুটাই বেরিয়ে গেল এনের কক্ষপথে, এনের কক্ষপথে এন তম কক্ষপথে যখন কোনো একটা ইলেকট্রন ঘুরে বেড়াবে, তখন তার ব্যাসার্ধ, রেডিয়াস, তার মান। এন তম কক্ষপথে হাইড্রোজেনের পরমাণুর এন তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো একটা ইলেকট্রনের যে ব্যাসার্ধ, রেডিয়াস, তার ভ্যালু এটা। এখানে এন হলো নাম্বার অফ সেল, অরবিট, কক্ষপথ। তোমাদেরকে আমি এর আগের ক্লাসে আমি n 1 2 3 4 হবে বলেছিলাম, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। এইচটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তারও ভ্যালু বলেছি। এবং আমি বলেছিলাম এন এর ভ্যালু কখনো 0 হতে পারে না, আর ফ্র্যাকশানে হয় না। আর পায়ের ভ্যালু 3.14 নেব বলেছিলাম।
এমটা কি? এমটা ইলেকট্রনের ভর। তোমাদের হয়তো মনে আছে 9-10 স্ট্যান্ডার্ডে ইলেকট্রনের ভর কত বলেছিলাম কি তোমাদের? তোমাদের মনে আছে কি? ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻28 হলে গ্রাম হবে, এটা সিজিএস ভ্যালু। আর এসআই ভ্যালুটা নিলে হবে মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা হলো এসআই ভ্যালু। এবারে তোমাদেরকে ইলেকট্রনের চার্জ, যেটা দেখো এখানে জেড তো অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক, সেটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অ্যাটম হলে 1, হিলিয়াম হলে 2, লিথিয়াম হলে 3, এইভাবে অ্যাটমিক নাম্বার বেড়ে যায়। আর ইটা কি? ইলেকট্রনের চার্জ। সিজিএস প্রসেসে ইলেকট্রনের চার্জ বা আধান 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইলেকট্রনের চার্জ এসআই হলে কুলম হয় 1.602 ইন্টু 10⁻19 কুলম। এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। এই পেজটা ভালো করে ছবিটা তুলে নাও। এখান থেকে আমি দুটো ইম্পর্টেন্ট কথা বলবো। এই পর্যন্ত থাকার পরে এই ভ্যালুগুলো তোমাদেরকে রাখতে হবে। এরপরে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা একটু মন দিয়ে শোনো। তোমরা লক্ষ্য করো, এই যে রেডিয়াস ব্যাসার্ধের ইকুয়েশান, এখানে আর ইকুয়ালস টু আমি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার লিখলাম। আর আলাদা করে জেড এন স্কোয়ার আর জেড থেকে আলাদা করে লিখলাম। এন স্কোয়ার আর জেডটাকে ওখান থেকে ইকুয়েশন থেকে সাইডে আলাদা করে নিলাম। এখন কেন আলাদা করলাম? তার কারণ হলো এখানে যে কটা টার্মস প্যারামিটার রাখা আছে, এরা সবাই কিন্তু কনস্ট্যান্ট, এদের ভ্যালু বাড়ে না বা কমেও না। এন নাম্বার অফ সেল, নাম্বার অফ অরবিট, কক্ষপথ, সেটা 1 2 3 4 মানে চেঞ্জ হয়, ভ্যারিয়েবল। জেড যেটা অ্যাটমিক নাম্বার, সেটাও তো চেঞ্জ হয়, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2। তাহলে যেগুলো চেঞ্জ হয় সেগুলোকে আলাদা করলাম, যেগুলো কনস্ট্যান্ট থাকে সেগুলো আলাদা করলাম। এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা যদি পুট করি, আমি যে যতগুলো ভ্যালু বলেছিলাম এক্ষুনি লিখেছি, সেই সব ভ্যালু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু পুট করি, তাহলে এটা আসবে 0.529 বা 0.53 অ্যাংস্ট্রমে আসছে। এটা এন স্কোয়ার বাই জেড, এটা রেডিয়াস ব্যাসার্ধ ক্যালকুলেট করার শর্টকাট ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবারে যদি তোমরা এটা অ্যাংস্ট্রমে না ক্যালকুলেট করো, তাহলে এটা 52.9 ইন্টু এন স্কোয়ার বাই জেড, তাহলে এটা পিকোমিটার ইউনিটে এসে যাবে। তোমাদের হয়তো আবার অনেকেরই মনে হচ্ছে, স্যার অ্যাংস্ট্রম বা পিকোমিটারগুলো কী করে ক্যালকুলেট করে? আমি বলে দিচ্ছি। 1 মিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার। আর 1 পিকোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -12 মিটার। এই ভ্যালুগুলো তোমাদের কিন্তু ম্যাথস ক্যালকুলেট করার সময় মনে রাখতে হবে। তবে হ্যাঁ, যেটা 10 টু দি পাওয়ার -9 মিটার, সেটা 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, এটা 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, এটা 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতেই হবে। এই ইকুয়েশনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বেশি অ্যাপ্লাই করা হয়, এইগুলো সিবিএসসি আইসিএসসিদের জন্য একটু বেশি ইউজ হয়। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট কথা, তুমি দেখো, এই যে কনস্ট্যান্ট যদি না থাকে, তাহলে ইকুয়ালস টু সাইনটা কি হবে? ভ্যারিজাস। তার মানে যা দেখতে পাচ্ছি, ইকুয়েশনটা এখান থেকে যা দেখতে পাচ্ছি, সেটা হলো আর এন এর স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক, আর জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তার মানে যদি এন বেড়ে বেড়ে যায়, মানে কক্ষপথ সংখ্যা যদি বেড়ে বেড়ে যায়, তার স্কোয়ারে, তার বর্গাকারে, আর মানে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ আকার ইনক্রিজ করবে, বেড়ে যাবে। আর জেড মানে অ্যাটমিক নাম্বার যত বাড়বে, পরমাণুর সাইজ তত কমে যাবে, আকারটা তো কমে যাবে। রেডিয়াসের ক্যালকুলেশনটা কমপ্লিট। আমাদের যদি ব্যাসার্ধটা নির্ণয় করা কমপ্লিট হয়ে যায়, এরপরে আমরা বেগ বা ভেলোসিটি সেটাকে ক্যালকুলেট করব। দেখো, হ্যাঁ, তো এই ইকুয়েশানে আমরা যদি ভেলোসিটি, বেগটাকে ক্যালকুলেট করতে চাই,
ভালো করে লক্ষ্য করো আমি কোন জায়গাটাকে মুছে দিচ্ছি। ভি এর ইকুয়েশন একটা রাখা আছে, ভি এর ইকুয়েশন রাখা আছে মানে ভেলোসিটি ইকুয়ালস টু এন এইচ বাই 2πmr এটা রাখা আছে। তাহলে আমি যদি লিখি এখান থেকে আমি স্টার্ট করছি দেখো কোথা থেকে আমি লিখব, যা হয়েছে তারপর থেকে লিখতে পারি এরকম, ফ্রম ইকুয়েশন টু বলে ইকুয়েশন টুটাকে তোমরা লিখে দেবে, এগুলো রাখার দরকার নেই, এখানে না লিখে এইভাবে লিখতে পারি, ফ্রম ইকুয়েশন টুটাকে লিখলাম, লিখে এখানে আর এর ভ্যালু যেটা সেটা পুট করব। তাহলে আর এর ভ্যালুটা যদি আমরা পুট করি, ভি ইকুয়ালস টু NH বাই 2πm, আর এর ভ্যালুটা কী ছিল আমাদের, n স্কোয়ার h স্কোয়ার বাই 4π2m জেড স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, পাই আর টু ক্যান্সেল আউট, পাই স্কোয়ার পাই ক্যান্সেল আউট, n স্কোয়ার h স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে 2 আর 4 ক্যান্সেল আউট হলে এখানে একটা 2 থাকে, আর এখানে তো পাই স্কোয়ার ছিল, 4π2 2 আর 4 ক্যান্সেল আউট হলে 2 থাকছে, 2 পাই ক্যান্সেল আউট হলে পাই স্কোয়ারে পাই 2 পাই ক্যান্সেল আউট 2π জেড স্কোয়ার বাই NH। এটা হয়ে গেল তোমার কিন্তু ভেলোসিটি, মানে ভেলোসিটি ইকুয়ালস টু 2π জেড স্কোয়ার বাই NH। আমি এখান থেকে জেড আর এনটাকে আলাদা করে সাইড করে দিলাম কারণ এটা চেঞ্জ হয়। তাহলে ভেলোসিটি 2π জেড স্কোয়ার বাই NH এর এখানে এই পার্টটা কনস্ট্যান্ট না থাকলে ইকুয়ালস টুটা কী হবে, প্রপোর্শনাল। তাহলে এই ইকুয়েশনটা থেকে যা বুঝলাম সেটা হলো, যদি আমাদের জেড অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে বেড়ে যায় তাহলে ভি এর ভ্যালু বাড়ে, আর এন এর ভ্যালু কক্ষপথ সংখ্যা যত বাড়বে তাহলে ইলেকট্রনের বেগ ভেলোসিটিটা তত কমবে। তাহলে আমাদের এখানে দুটো জিনিস, ফার্স্ট আমি রেডিয়াসের ফর্মুলা থেকে দেখলাম আর ইকুয়ালস টু 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড, এটা আমাদের রেডিয়াসের অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট ইকুয়েশন। তারপরে বেগের ভেলোসিটির যে ফর্মুলা 2π জেড স্কোয়ার বাই NH, এটা ভেলোসিটি ক্যালকুলেট করার ফর্মুলা। এরপরে আমরা চলে যাব এনার্জি ক্যালকুলেশানে, বলেছিলাম এরপরে চলে যাব এনার্জি ক্যালকুলেশানে। তো এনার্জি ক্যালকুলেট করব কিভাবে সেটা একটু দেখে নাও। তোমাদের নিশ্চয়ই এই ফার্স্ট যে ইকুয়েশনটা আমি বলেছিলাম মনে আছে, অভিকেন্দ্র আর অপকেন্দ্র বলের মান সমান করেছিলাম। সেখান থেকে যদি আমরা এই যে ইকুয়েশন 1টাকে নিই তাহলে আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1 এরকম লেখা যায়, ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই mr, সেখান থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করতে পারি এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর, ইকুয়েশন 1 থেকে এমটাকে ক্রস মাল্টিপ্লাই করেছি, এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর, যদি হাফ ইন্টু করি তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 2r। হাফ এম ভি স্কোয়ারটা কি, গতিশক্তি, কাইনেটিক এনার্জি, তোমরা সবাই জানো ই কাইনেটিক, গতিশক্তি। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 4 বেরিয়ে গেল। এবার আমি যে ইলেকট্রনটা যে রোটেট করছে ঘুরছে তার যদি মোট শক্তি টোটাল এনার্জি জানতে চাই, টোটাল এনার্জি ই টোটাল ইকুয়ালস টু ই কাইনেটিক প্লাস ই পোটেনশিয়াল, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, আমাদের এটা মোট বের করতে হবে। যদি তাই হয় তাহলে ই টোটালের ক্ষেত্রে আমরা ই কাইনেটিক প্লাস ই পোটেনশিয়াল যদি করি তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালু বেরিয়ে গেছে জেড স্কোয়ার বাই 2r, আর পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা তোমরা আপাতত মুখস্থ যদি করো সেটা হবে মাইনাস জেড স্কোয়ার বাই আর, এটা হয়। তো এটাকে যদি আমরা এলসিএম করি, করলে এটা গিয়ে দাঁড়াবে 2r, যদি এলসিএম করি তাহলে উপরে থাকছে জেড স্কোয়ার আর মাইনাস 2 জেড স্কোয়ার, করলে এটা থাকছে মাইনাস জেড স্কোয়ার বাই 2r।
এবারে আমি যদি এই ভ্যালুটাকে পুট করি মাইনাস জেড স্কোয়ার বাই টু, আর এর ভ্যালু পুট করবো, আর এর ভ্যালু মনে পড়ে, আর এর ভ্যালু এখানে ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এন জেড স্কোয়ার। তুমি যদি এই ভ্যালুগুলো পুট করো তাহলে তোমার এখানে যেটা আসবে, টু আর ফোর ক্যান্সেল আউট হলে উপরে টু থাকছে, টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার ফোর, জেড ইন্টু জেড, জেড স্কোয়ার স্কোয়ার টু দি ফোর বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হলো এনার্জি ক্যালকুলেট করা যাবে, এটা ইলেকট্রনের এনার্জির ফর্মুলা। কথায় যখন কোনো একটা nth সেলে nতম কক্ষপথে কোনো একটা ইলেকট্রন থাকে তার এনার্জির ফর্মুলা। তবে হ্যাঁ, এই এনার্জির ফর্মুলাটাকে আমরা একটু ছোট করতে পারি। প্রথমে মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। আমি দুটো জিনিসকে আলাদা করলাম, একটা জেড স্কোয়ার একটা এন স্কোয়ার। এগুলো কনস্ট্যান্ট, তোমরা যদি কনস্ট্যান্টের ভ্যালু পুট করে দাও তাহলে এটা আসে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ইলেকট্রোভোল্ট ইউনিটে ইলেকট্রনের এনার্জি, শক্তি ক্যালকুলেট করা হয়ে গেল। তো আমি এখানে আমি ইলেকট্রনের এনার্জি লিখে দিই -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা নিউমেরিক্যাল অঙ্কগুলো সলভ করব। তবে এর ইউনিটটা বলে দিই, এখানে ছিল অ্যাংস্ট্রম আর এটা ইলেকট্রোভোল্ট ইউনিট। তোমাদের মধ্যে অনেকেই বলবে যে স্যার ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলাটা ইলেকট্রোভোল্ট ইউনিটে কেন দিলেন? না, ইলেকট্রোভোল্ট ইউনিটে শুধু আমরা না দিয়ে অন্য ইউনিটও, সিজিএস বা এসআই ইউনিটও ইউজ করতে পারি। এই যে টোটাল এনার্জি ভ্যালু, এটা আমরা যদি ফার্স্ট দেখি ই ইকুয়ালস টু ই টোটাল, আর কি টোটাল এনার্জি ইকুয়ালস টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট। এটাকে -2.178 ইন্টু 10⁻⁻18 -11 করি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হবে আর্গ পার অ্যাটম বা আর্গ, এটা 2.17 লেখা অসুবিধা নেই। এটা হয়ে গেল সিজিএস ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমি বসাচ্ছি আর কি। 2.17 ইন্টু 10⁻⁻18, এবারে এসআই হবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হবে জুল পার অ্যাটম বা জুল। তোমাদের এই সবকটা ভ্যালুই মনে রাখতে হবে, কিন্তু বিভিন্ন রকমের ভ্যালু দিয়ে অঙ্কগুলো আসবে। কোন ভ্যালুটা দিয়ে পুট করে অঙ্ক আসবে সেরকম কিছু আগে থেকে বলা যাবে না, তবে তোমাদের সবকটা ভ্যালুই মনে রাখতে হবে তার জন্য। এবারে আমার একটা বিশেষ প্রশ্ন, আমি এখানে যখন টোটাল এনার্জিটা আমি যখন ক্যালকুলেট করতে গেলাম, সেখানে আমি পোটেনশিয়াল এনার্জি তার ভ্যালুটা হঠাৎ করে পুট করে দিলাম। কীভাবে? আমি একটু আগে যখন পোটেনশিয়াল এনার্জিকে ক্যালকুলেট করছিলাম বললাম যে মুখস্থ করে -জেড স্কোয়ার বাই আর, এটা পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটাকে মুখস্থ করবে। কিন্তু সেটা আর একটা প্রসেস আছে, যে প্রসেসে পোটেনশিয়াল এনার্জিকে ক্যালকুলেট করা যায় সেটা একটু দেখো। আমি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমি লিখছি এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জি কাকে বলে সেটা যদি তোমরা আগে জানতে চাও সেটা কি, সেটা একটু মন দিয়ে শোনো। অসীম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনকে যে বলে নিউক্লিয়াসের মধ্যে এনতম কক্ষপথে নিয়ে আসা হয়, যে বল, যে ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকেই বলা হয় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আমি ইংরেজিতে বলছি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার টু ব্রিং অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ইনফিনিটি টু দ্য nth অরবিট অফ অ্যান অ্যাটম। কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথে একটা ইলেকট্রনকে, অসীম দূরত্বে থাকা ইলেকট্রনকে নিয়ে আসতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকেই বলা হয় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ধরে নাও এটা একটা ইনফিনিটি ডিস্টেন্স, সেখান থেকে একটা ইলেকট্রনকে এই nth অরবিটে আনা হচ্ছে, তার জন্য যে ফোর্স, যে এনার্জি লাগে সেটাই পোটেনশিয়াল এনার্জি। তো দূরের ইলেকট্রনকে যখন নিউক্লিয়াসের দিকে আনা হবে, সেই ফোর্সটা অবশ্যই নিউক্লিয় অ্যাট্রাকশন ফোর্স, যেটা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ইন্টিগ্রেশনটা করা হবে, কীভাবে করা হবে? ইন্টিগ্রেশনের এটা বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। ওকে, তার আগে আমি বলতে পারি এফ
ফোর্স, যে বল দিয়ে টানাচ্ছে, এফ ডিআর, তারপরে ইন্টিগ্রেশন, এফ মানে ফোর্সটা হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, যে ফোর্স দিয়ে টানছি সেটাই জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, ডিআর ইন্টিগ্রেশনের জন্য ইউজ করা হয় ছিল। আর লিমিট বসাচ্ছি ইনফিনিটি টু আর, কেন স্টার্টিং ছিল ইনফিনিটির, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট আর। তো এই ইন্টিগ্রেশনের জন্য আমরা জেড স্কোয়ার যেটা কনস্ট্যান্ট সেটাকে বাইরে করব, 1/r² dr পড়ে আছে। যারা ইন্টিগ্রেশন জানে তাদের ক্ষেত্রে বলি, জেড স্কোয়ার 1/r² dr, তার ইন্টিগ্রেশন করলে হয় -1/r, তার মানে ভ্যালুটা গিয়ে দাঁড়াবে -z² বাই 1/r যদি হয় সেইটাই এই 1/r। ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর বাম দিক থেকে লিমিটগুলো ডান দিকে চলে যায়। লিমিট পুট করার নিয়ম হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, -z² থাকবে, আর যেটা তার আপার লিমিট আর আর যেটা তার লোয়ার লিমিট ইনফিনিটি, এটা পুট করব, করলে -z² 1/r, আর এটা হবে 0, 1কে ইনফিনিটি দ্বারা ডিভাইড করলে 0 হয়, -z²/r। এই দেখো ভ্যালুটা এসে গেল পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। আবার বলছি, যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেটাই এফ ডিআর ইন্টিগ্রেশনের জন্য ইউজ করা হয়েছে। ফোর্সটা অ্যাট্রাকশন ফোর্স, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, z²/r², যে বল দিয়ে ইলেকট্রনকে নিউক্লিয়াস টানে ভিতরের দিকে। এবারে জেড আর ইটা কনস্ট্যান্ট বলে ভিতরে ইন্টিগ্রেশনের বাইরে বের করেছি, 1/r² dr, এই আরটা তার ইন্টিগ্রেশন করা হবে 1/x² ইন্টিগ্রেশন করলে হয় -1/x, 1/r² ইন্টিগ্রেশন করলে তাহলে কি হবে -1/r। এবার এই -z²টাকে আলাদা করলাম, 1/r রেখেছি। ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, আর লিমিটগুলো বাম দিক থেকে, এখানে যে লিমিট এখানে আমি মিস করেছি ইনফিনিটি আর, এই লিমিটগুলো কি হবে বাম দিক থেকে ডান দিকে চলে যায়। ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। আর লিমিট পুট করার নিয়ম হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে এই যে আর এর পজিশন একবার আপার লিমিট আর একবার লোয়ার লিমিট ইনফিনিটি। তো এখানে যদি এ বা বি থাকতো বা 2 বা 3 থাকতো তাহলে 1/2 মাইনাস 1/3। এখানে আর এর পজিশন একবার আর এর পজিশন একবার ইনফিনিটি, 1কে ইনফিনিটি দ্বারা ডিভাইড করলে 0 হয়। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা এসে গেল -z²/r, যেটা আমি টোটাল এনার্জি ক্যালকুলেট করার সময় ইউজ করেছিলাম। ক্লিয়ার? এই মোট ডেরিভেশন, এটা খুব মন দিয়ে বারবার শুনে বারবার লিখে প্র্যাকটিস করবে। এবারে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো তোমরা লক্ষ্য করো যে আমরা যতবার এনার্জি ইকুয়েশন লিখেছি প্রত্যেকবারই এনার্জির সমীকরণ, শক্তির সমীকরণে নেগেটিভ চিহ্নটা, মাইনাস চিহ্নটা এসছে, কিন্তু ব্যাসার্ধ মানে রেডিয়াস এবং বেগ বের করার ক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন আসেনি। তো পরীক্ষার সময় একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আসে যে শক্তির সমীকরণে ঋণাত্মক চিহ্নের তাৎপর্যটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন ইন দ্য এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশনের নেগেটিভ চিহ্ন, তার সিগনিফিকেন্স বা তাৎপর্য হলো এটাই, অসীম দূরত্বে থাকা কোনো একটা ইলেকট্রনকে পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুর মধ্যে এনতম কক্ষপথে নিয়ে আসতে এত পরিমাণ শক্তি ছাড়তে হবে। কোনো একটা ইলেকট্রন যদি অসীমে থাকে, সে কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথে আসার সময় দিস অ্যামাউন্ট অফ এনার্জি, এতটা পরিমাণ শক্তি, মানে এটার অ্যাকচুয়াল ইকুয়েশন কী ছিল, এটা ছিল 2π²m। এনার্জি ইকুয়েশনটার অ্যাকচুয়াল ইকুয়েশন কী ছিল, খাতা খোলা দেখো, 2π²m z²e⁻⁴/n²h²। এই পরিমাণ শক্তি ছেড়ে দিলে ইলেকট্রনের শক্তি হ্রাস পায়, তারপর ইলেকট্রনটা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে এবং ইলেকট্রনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। ইংরাজিতে এটা কি, when an electron coming from infinity to the nth orbit of an atom, the electron loses this amount of energy, thereby it became stabilized. ওকে, এটাই নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক রাশিমালার তাৎপর্য। এই কোশ্চেনটা খুব আসে। এরপরে তোমাদেরকে আমি যে নতুন টপিকটা এখানে বলবো সেটা হলো রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন
রিডবার্গ সমীকরণ। সায়েন্টিস্ট রিডবার্গ এই ইকুয়েশনটা বানিয়েছে বলে তার নাম অনুযায়ী এটা রিডবার্গ ইকুয়েশন বলা হয়। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পরমাণুর বা অ্যাটমের পিকচার, যার প্রথম কক্ষ ফার্স্ট অরবিট ফার্স্ট সেল যেটা n=1 বা n1 আর এর এনার্জিটাকে যদি আমরা E1 দিয়ে ডিনোট করি সেটাও হতে পারে। এরপরে কোনো একটা পরমাণুর যেটা সেকেন্ড অরবিট দ্বিতীয় কক্ষ আমরা একটা এখানে ভেবে নিতে পারি, তার চারিদিকে আছে। সেই দ্বিতীয় যে কক্ষটা তার আমি নাম N2 সেকেন্ড অরবিট, এবং সেই কক্ষের এনার্জিটাকে আমি E2 দিয়ে ডিনোট করতেই পারি। N1 এর অরবিটের এনার্জি E1 আর N2 অরবিট বা কক্ষের শক্তিটা E2, N1 এর E1 N2 E2। যদি আমি দেখি কোনো একদিন একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ফিরে আসছে, তাহলে সে কিছুটা শক্তি ছেড়ে দেবে। কতটা শক্তি ছাড়বে? E2 - E1, এবং সেই ডিফারেন্সটাকে ডেল্টা E দিয়ে লেখা হয়। তাহলে ইলেকট্রন যদি হায়ার সেল থেকে লোয়ার সেলে ব্যাক করে তাদের যেটুকু এনার্জি ছেড়ে দিতে হবে সেটা E2 - E1। এখন এনার্জির যে ইকুয়েশন সেটা আমরা জানি 2π² m z²e⁴, ও সেখানে মাইনাস থেকে মাইনাস 2π² m z²e⁴ বাই n²h²। এবারে এই এনার্জি ভ্যালুটা আমি এই ইকুয়েশনে পুট করছি। দেখো তাহলে এখানে ডেল্টা E = E2 ভ্যালু -2π² m z²e⁴ বাই n²h²। E2 therefore n, E2 জন্য nটা n2 মাইনাস অফ মাইনাস 2π² m z²e⁴ বাই n1²h²। এবারে মাইনাসে মাইনাসে প্লাস হলে ইকুয়েশনটা আগে হবে, এটা পরে হবে। তাহলে এখানে 2π² m z²e⁴ বাই n1²h², এটা আগে এলো, এটা পরে যাবে। তো এখানে n1 আর n2টাকে বাদ দিয়ে বাকি তো সব কমন নেওয়া যায়, তাই আমি একেবারে ইকুয়েশনটা এখানে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা হবে 1/n1², এটা আগে এটা পরে, -1/n2²। আচ্ছা, E দ্যাট ইজ E ইকুয়ালস টু h নিউ, E ইকুয়ালস টু h নিউ প্ল্যাঙ্কস ইকুয়েশনে বলেছি। তো এখানে যদি আমি নিউটাকে রাখি তাহলে এখানে একটা h নামবে। নিউ ইকুয়ালস টু আবার 1/λ, তাহলে 1/λ ইকুয়ালস টু নিউ ইকুয়ালস টু c/λ। তাহলে এটা হয়ে যাচ্ছে 2π² m z²e⁴ বাই h3। নিউ ইকুয়ালস টু তো c/λ, আমি যদি আবার ওখানে 1/λ রাখি তাহলে সিটা এখানে চলে যাবে। 1/λ ইকুয়ালস টু 2π² m z²e⁴ বাই ch3, আর এটা হবে 1/n1² মাইনাস 1/n2²। তো এখানে 1/λ মানে আমরা লিখতে পারি নিউ বার, ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা। ভালো করে দেখো, E ইকুয়ালস টু h নিউ, নিউ মানে নিউ রেখে এইচটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। আবার নিউ মানে c/λ, তো আমি এখানে পরের লাইনে 1/λ রেখেছি, তাহলে সিটাকেও ক্রস মাল্টিপ্লাই করেছি। 1/λ মানে নিউ বার, মানে তরঙ্গ সংখ্যার, ল্যামডাটা তো ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। তো ইকুয়েশনটা গিয়ে দাঁড়াচ্ছে এরকম 2π² m e⁴ বাই ch3। আমি জেডটা যেহেতু চেঞ্জ হতে পারে, জেড স্কোয়ারটাকে আলাদা করে দিলাম, ওটা ভ্যারিয়েবল। আর এখানে আছে 1/n1² মাইনাস 1/n2²। এই ইকুয়েশনের এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এখানে পাই এম ই সি এইচ সবই একটা নির্দিষ্ট মান আছে সবকটা, এদেরকে আমি আর দ্বারা ডিনোট করব। তখন ইকুয়েশনটা হবে এইরকম, নিউ বার ইকুয়ালস টু আর z² 1/n1² মাইনাস 1/n2²। এই ইকুয়েশনটাকে বলা হয় রিডবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় রিডবার্গ ইকুয়েশন। আর এই যে এখানে আমি আর লিখে দিলাম, এই পুরোটার ভ্যালু, এইটাকেই বলা হয়, আরটাকেই বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্টের একটা নির্দিষ্ট মান আছে। রিডবার্গ কনস্ট্যান্টের মানটা 1097, রিডবার্গ কনস্ট্যান্টের মান হলো 1097
109737 সেন্টিমিটার ইনভার্স সিজিএস ভ্যালু। কারো কারো বইয়ে 109767 থাকতে পারে, কোনো অসুবিধা নেই, হয়তো অঙ্ক করার সময় বা নিউমেরিক্যাল সামস করার সময় এই ভ্যালুটা দেওয়া থাকবে। এখানে আমার তাহলে ফার্স্ট অরবিট যেটা এনআই আর সেকেন্ড অরবিট সেটাকে N1 আর এটাকে N2 বলা হয়েছে। N1টা ফার্স্ট বা প্রথম বা ইনিশিয়াল, আর N2টা অন্তিম বা ফাইনাল। তাই কোনো কোনো বইয়ে তোমরা N1টাকে NI লেখা আছে দেখতে পাবে, আর N2টা যেহেতু অন্তিম বা ফাইনাল তাই NF লেখা থাকতে পারে। ব্যাপারটা কিন্তু একই, আমি N1 আর N2 দিয়ে লিখেছি, অসুবিধা হওয়ার কিছু নেই। এবারে তোমাদের এই সমস্ত ইকুয়েশনগুলোকে কপি করে নিতে হবে, এগুলো থেকে সামস আসবে। ওকে, দেখো তোমাদেরকে রিডব্যাক ইকুয়েশন করা হয়ে গেছে। এরপরে আমি এখনো পর্যন্ত যতকটা ফর্মুলা অ্যাটমিক স্ট্রাকচারের উপরে তৈরি করলাম, সবকটা ফর্মুলার একটা জিস্ট ফরম্যাট তোমাদেরকে এখানে আমি দেখাবো। ফার্স্ট তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ফর্মুলা হয়েছিল, মনে আসছে নিশ্চয়ই। অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ বোরের থিওরিতে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এটা নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে। এরপরে তারপরে আমি যে ইকুয়েশনটা এসছিলাম, আইনস্টাইন এনার্জি ইকুয়েশন ছিল E ইকুয়ালস টু mc², আইনস্টাইন এনার্জি ইকুয়েশন। সেখানেই একটা প্ল্যাঙ্কস ইকুয়েশন ছিল E ইকুয়ালস টু h নিউ। এটাই নতুন, এইটা তো তোমাদের ছোটবেলা থেকে জানা। এটা প্ল্যাঙ্কস ইকুয়েশন এবছরে নতুন হয়েছে, সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক এই ইকুয়েশনটা তৈরি করেছিল। এখানে আমি তোমাদেরকে বলে রাখি একটা কথা, এই যে এইচ নিউ এইটার ভ্যালু, কিন্তু এইচটা তো কনস্ট্যান্ট আর নিউটাকে কি বলে, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। যখন কোনো একটা পার্টিকেল ওয়েভের আকারে মুভ করে তখন তাদের এনার্জি এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করা যায়। তবে যদি কোনো ইলেকট্রন এনার্জি ছেড়ে দেয়, যখন ইলেকট্রন এনার্জিটা ছেড়ে দেবে, রিলিজ করবে, লস করবে, তখন যেভাবে এনার্জিটা ছেড়ে দেবে বা যেভাবে এনার্জি গেন করে, অ্যাবজর্ব করবে, বাইরে থেকে নেবে, তখন সবসময় এই এইচ নিউ এর সরল গুণিতকে মাল্টিপেলে নেবে। কীরকম ব্যাপারটা, যদি কোনো একটা ইলেকট্রন কিছুটা এনার্জি ছেড়ে দেয়, সেটা হয়তো এইচ নিউ এর 1 এইচ নিউ, 2 এইচ নিউ, 3 এইচ নিউ, এইভাবে এইচ নিউ এর মানে গুণিতকে নেবে। যেমন প্যাকেট আকারে এইচ নিউটা হলো একটা প্যাকেট। যদি তুমি মার্কেট থেকে লিকুইড মিল্ক, দুধ কিনতে চাও, হয়তো সেখানে 500 ml এর প্যাকেট পাওয়া যায়। তো তোমার বাবা যদি তোমাকে 2 লিটার দুধ আনতে বলে, তাহলে 500 ml এর কটা প্যাকেট নেবে? 4টে, মানে 500 মাল্টিপেলে নেবে। তো এই জন্যে এই এইচ নিউটাকেই বলা হয়, তোমরা শুনে থাকবে, কোয়ান্টাম। এই এইচ নিউটাই হলো কোয়ান্টাম। কোয়ান্টাম কথাটা মানে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, বা এটাকে বলা হয় প্যাকেট অফ এনার্জি। তোমাকে যদি এর থেকে বেশি পরিমাণে শক্তি, এনার্জি নিতে হয়, তাহলে এই প্যাকেটের গুণিতকে নিতে হবে, এই কোয়ান্টাম সংখ্যাটার গুণিতকে নিতে হবে। মানে 1 এইচ নিউ বা 2 এইচ নিউ বা 3 এইচ নিউ, 1.5 এইচ নিউ বলে কিছু হবে না। ফ্র্যাকশানে এইচ নিউ নেওয়া যায় না। সবচেয়ে কম পরিমাণ এনার্জি ইলেকট্রন যেটা নেয় সেটা 1 এইচ নিউ। এর বেশি নিতেই পারে, এর কম নিতে পারবে না, এবং বেশি নেওয়ার সময় সবসময় সরল গুণিতক আকারে নেবে। এই কোয়ান্টাম কথাটা এখান থেকেই জন্মেছে। কোয়ান্টাম মানেই হলো প্যাকেট অফ এনার্জি, দ্যাট ইজ প্যাকেট অফ এনার্জি, এটাই কোয়ান্টাম ইকুয়েশন। এখান থেকে তোমরা নিশ্চয়ই ই ইকুয়ালস টু এইচ নিউ, নিউ দ্যাট ইজ সি বাই ল্যামডা, নিউ ইকুয়ালস টু তোমাদের মনে আছে নিশ্চয়ই, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ সি 1 বাই ল্যামডা, মানে নিউ বার। এইসব ইকুয়েশন দিয়ে সামস অঙ্ক তোমাদের করতে হবে। এরপরে তোমাদেরকে শেখানো হয়েছে যে কীভাবে রেডিয়াস, ব্যাসার্ধ বের করতে হয়। ব্যাসার্ধ বের করা, রেডিয়াসের ফর্মুলা এক্ষুনি হয়েছে আর ইকুয়ালস টু n² h² বাই 4π² m z², বা আর ইকুয়ালস টু ডাইরেক্ট 0.529 ইন্টু n² বাই z। এই ইকুয়েশন লিখবে,
এই ইকুয়েশন দিয়ে ব্যাসার্ধ অ্যাংস্ট্রমের ফর্মুলা ব্যাসার্ধ বের করা যাবে। যদি আমি এখান থেকে এরকম লিখতে পারি তাহলে R1/R2 ইকুয়ালস টু N1 স্কোয়ার বাই N2 স্কোয়ার, এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় যদি জেডটা কনস্ট্যান্ট থাকে। এরপরে ভেলোসিটি, বেগের ফর্মুলা 2 পাই জেড স্কোয়ার বাই NH। এখান থেকে আমি V1/V2, এখান থেকে আরেকটা জিনিস করেছিলাম, V প্রপোর্শনাল টু জেড বাই এন, তার মানে V1/V2 ইকুয়ালস টু এখানে N2/N1, এরকম বেগের একটা ফর্মুলা হয়। এরপরে চলে আসছিলাম শক্তি, এনার্জি ইকুয়েশন, E ইকুয়ালস টু -13.6 ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, সরি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে ইলেকট্রোভোল্ট ইউজ করা হবে ইউনিটটা, এখানে কিন্তু তোমার জেড থাকে আর এখানে জেড স্কোয়ার থাকে, এটা মাথায় রাখবে। এখান থেকে E1/E2 যদি করি আমরা, তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে N2 স্কোয়ার বাই N1 স্কোয়ার, এটা হতে পারে। আর একটা এখান থেকে কথা, ইম্পর্টেন্ট কথা বলে দিই, nth অরবিটের এনার্জি En হলে সেটা সবসময় nth সেলের, যদি তোমাদের এনার্জি বের করতে দেয়, nth মানে এখানে E2 যদি হয় তাহলে nth সেলের এনার্জি কী হবে, E2 ইকুয়ালস টু কী হবে, E1 ইন্টু এন স্কোয়ার, En হলে En, এটাকে nth হলে En ইকুয়ালস টু 13.6 বা E1 লিখতে পারি, E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই ফর্মুলাটাকে মনে রাখবে, ঠিক আছে। আর একটা ইকুয়েশন তোমাদের এক্ষুনি শেখালাম, সেটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। আর রিডবার্গ ইকুয়েশন নিউ বার ইকুয়ালস টু জেড স্কোয়ার ইন্টু আর 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এই ইকুয়েশন দিয়ে তোমাদের সমস্ত রকম নিউমেরিক্যালস প্রবলেমগুলো করাবো, সামসগুলো করাবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থামালাম। এই সব ক্লাসের মানে এই টপিকটার পরের যে ক্লাসটা পরের ভিডিওতে আসবে। টাটা।